দিয়েছেন? লাল ইয়া চলতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওল্ড আর মিডল ইংলিশের মধ্যে যে, আচ্ছা এখন একটু আসতে, হ্যাঁ এখন একটু ইয়া দেখি। আচ্ছা, আমরা দুই ধরনের জিনিস দেখছিলাম না? ওল্ড ইংলিশে দেখছিলাম যে ওই যে মেটাফোরের ইউজ বেশি ছিল, অ্যালিটারেশনের ইউজ বেশি ছিল, তারপরে কবিতার শেষে ছন্দগুলো ছিল না। আর মিডল ইংলিশে এসে লিটারারি ফিচারগুলো ছিল হলো একটু কবিতার দিকে একটু ডেভেলপ করছে, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজও ডেভেলপ করছে, বিকজ মাঝখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটার আধিপত্য বেশি ছিল। এটা গেল। আর বেশ কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস ঘটেছে, যেমন ম্যাগনা কার্টা, তারপরে ক্রুসেড, আর কি ছিল, প্রিন্টিং প্রেস আবিষ্কার, জিওগ্রাফিক্যাল ডিসকভারিগুলো, গ্যালিলিও, কোপার্নিকাস যেগুলো আবিষ্কার করলেন, তারপরে ওই যে ব্যাবিলনীয় সভ্যতা, কনস্ট্যান্টিনোপল জয় করলো যে মুসলমান ইয়ারা আর কি, সুলতান মোহাম্মদ টু, এগুলো গেল। আর রোমান্টিক আর কি রেনেসার একটা স্পিরিট আস্তে আস্তে 1453 দিকে শুরু হলো। আচ্ছা, এখন আমরা আসবো হলো রেনেসা পিরিয়ডে। এই সময় কি হয়েছে? যদিও রেনেসা 1453-তে 1453-তে শুরু হয়েছে, এইটার যে প্রভাব ইংলিশ লাইফে এটা 1500-র পরে শুরু হয়েছে আর কি। আমরা 1453-তে কি দেখছিলাম? মোহাম্মদ টু সে কী করছিল? ওই যে কনস্ট্যান্টিনোপল জয় করছিল, তাই না? ওই সময় যে স্কলারগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যায়, আস্তে আস্তে, ওটা তো সময় লাগবে একটা, তো ইউরোপে ওরকম ছড়ায় পড়তে 1500 সালের পর থেকে এটা অনুভূত হয়েছে। তো এই জন্য মানে অনুমান করা হয় যে 1500 সালের থেকে শুরু হয়ে 1660 পর্যন্ত এই রেনেসা পিরিয়ডটা ছিল, রেস্টোরেশন পিরিয়ডের আগ পর্যন্ত। তো এই পিরিয়ডটাকে রেনেসা কেন বলা হচ্ছে? বিকজ রেনেসার যে স্পিরিটটা ওটা মেইন ড্রাইভিং ফোর্স ছিল, যেটা এই সময়কার লিটারেচারকে ক্যারেক্টারাইজ করে। এই 160 বছরের যে পিরিয়ডটা, এটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। 4টা ভাগ কী কী? এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন আর কমনওয়েলথ পিরিয়ড। আচ্ছা, এগুলো আমরা যত গল্প আকারে জানবো তত আমাদের হয়তো এখানে এক্সামে কতটুকু লাগবে আমি জানি না, কিন্তু আপনাদের আজীবন কাজে লাগবে। এলিজাবেথান এজের ইয়াটা বলি, 1558 থেকে 1603, 1558 টু 1603, এই এজটা রানী এলিজাবেথের নামে নাম করা হয়েছে। আর এই ইয়াটাকে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো যেগুলো এই সময় লিটারেচারকে ইনফ্লুয়েন্স করেছে, সেগুলো হলো রানী এলিজাবেথের নাম্বার 1, রানী এলিজাবেথ ক্ষমতায় আসার পরে ডায়নাস্টিক যে প্রবলেমগুলো এবং পলিটিক্যাল প্রবলেমগুলো এগুলো কমে গিয়েছে, এবং রিলিজিয়াস এবং সোশ্যাল যে একটা সামাজিক একটা স্টেবিলিটি, এইটা ন্যাশনাল একটা প্রসপারিটি এনে দিয়েছে। আসলে কোনো একটা সমাজে যদি কোনো ধরনের এই যে আর কি পলিটিক্যাল, রিলিজিয়াস এবং সোশ্যাল এই প্রবলেমগুলো যদি না থাকে, তাহলে একটা সমাজ কিন্তু স্টেবল হয়ে যায়, এবং তখন কি হয়? সমাজে উন্নতি হয়। আমাদের এই যে সমাজে যে এত এত সমস্যা লেগে আছে, আমাদের সেরকম উন্নতি হয় না। সো আমরা পিছিয়ে আছি এই জন্য। আচ্ছা, রিলিজিয়াস রিফরমেশন ইন্সপায়ার্ড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড সেকুলারিজম। আচ্ছা, রিলিজিয়াসলি যদি একটা সমাজে স্টেবিলিটি আসে, তখন আবার আরেক দিকে যায় সমাজ, সেটা হলো সেকুলারিজম। সেকুলারিজমও তো ওটাও কিন্তু খারাপ। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ হয়ে গেলে মানুষ, ধরেন আপনি 90% মুসলিমের দেশ, এখানে এখন যদি মানুষ সেকুলারিজম সেভাবে করে, তাহলে সমস্যা। কখনো কখনো থেকে উগ্রবাদিতা মাথাচাড়া দিয়ে ওঠে, এটা ঠিক না। নাম্বার 3, এলিজাবেথ 1 উনি কী করেছেন? অ্যাংলিকানিজম, আমি বলেছিলাম একবার, একটু হিন্ট দিয়েছিলাম তাই না? অ্যাংলিকানিজম, শি ইন্ট্রোডিউসড অ্যাংলিকানিজম। হাউ? এটা একটা বিশাল, ইটস আ বিগ হিস্ট্রি। 16th সেঞ্চুরিতে মার্টিন লুথার, আচ্ছা দুটো মানুষ আছে, ওয়ান ওয়াজ ফ্রম জার্মানি, ইট ওয়াজ মার্টিন লুথার, অ্যানাদার ওয়ান ইজ মার্টিন লুথার কিং, হি ইজ ফ্রম আমেরিকা। হ্যাঁ, এটা ডোন্ট ফরগেট দিস থিং, যে দুটা মানুষ, টু পিপল আর টু ডিফারেন্ট পিপল। আচ্ছা, আর জুইংলি এবং ক্যালভিন এরা সুইজারল্যান্ডের ছিল। ও দে প্রোটেক্টেড এগেইনস্ট দ্য অটোক্রেসি অফ দ্য দেন পোপ। আমি বলেছিলাম যে পোপের সাথে ডাইনাস্টির বা মোনার্কির একটা দ্বন্দ্ব চলে আসতেছিল। তো দোজ হু সাপোর্টেড দ্য কিং ওয়ার কল্ড প্রোটেস্ট্যান্ট, আর যারা দোজ হু সাপোর্টেড পোপ ওয়ার কল্ড ক্যাথলিক। ক্যাথলিক কারা? ধর্মীয়, জাস্ট ফান্ডামেন্টালিস্ট, রিয়েল খ্রিশ্চিয়ান এসেন্সটা যারা নিয়ে বসে থাকে, তাদেরকে বলে ক্যাথলিক। আচ্ছা, এখানে একটা কাহিনী হয়ে গেছে, এখানে আবার প্রেম প্রীতির গল্প হয়ে গেছে। সেটা কি? হেনরি 8 সে সেই সময়কার রাজা ছিল না, আমি গল্পের ছলেই বলতেছি, সো এভাবেই বলবো, এটা এভাবে বুঝতেও সহজ। সে করেছে কি? সে
এই প্রোটেস্ট্যান্টিজমকে তার পার্সোনাল অ্যাডভান্টেজের জন্য হি ইউজড ইট। এটা যেটা হয়েছে যে তার প্রথম একজন স্ত্রী ওয়াইফ ছিল, হয়তো এই যে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তার ওয়াইফের নাম ছিল হেনরি এইটের ক্যাথরিন। তাকে সে ডিভোর্স দিবে, ডিভোর্স দিয়ে সে কী করবে, তার একজন পছন্দের মানুষ ছিল বিলাভেড, তার ফিয়ন্সে ছিল অ্যান বোলিন নাম ছিল, দ্য নেম ওয়াজ অ্যান বোলিন। বাট পোপ এখানে বাদ সাধলো যে ধর্মগুরু, তো সে তো বলবে যে আমি দেবো না, আই উইল নট অ্যালাউ ইট। পোপ ডিডন্ট অ্যালাউ ইট। তো এখন হেনরি এইট ওয়াজ ট্রাইং টু ডিভোর্স হিজ ফার্স্ট ওয়াইফ ক্যাথরিন অ্যান্ড ওয়াজ ট্রাইং টু ম্যারি অ্যান বোলিন। তো সে করেছে কি, হি ডিনাইড পোপস অথরিটি, পোপের অথরিটিকে অস্বীকার করে তার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছে এবং ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্টিজমকে ওটার একটা চল শুরু করে দিয়েছে। তো কিছু মানুষ রাজার রিলিজিয়াস যে অথরিটিটা সেটাকে মেনে নিছে, প্রোটেস্ট্যান্টিজম। আবার কিছু মানুষ তখনও, সাম পিপল ওয়াজ এগেইনস্ট কিং, সাম পিপল ওয়াজ ইন ফেভার অফ দ্য কিং অর ইন ফেভার অফ দ্য পোপ। সো introduced Protestantism in England. So some of the people accepted king's religious authority or some popes. আচ্ছা, এটা so what happened, যখন দুটা দলের মধ্যে একই দেশের মধ্যে মারামারি লাগে, ইট ইজ কল্ড সিভিল ওয়ার। বিএনপি আওয়ামী লীগের মধ্যে মারামারি লাগলে সিভিল ওয়ার। হ্যাঁ, এরকম ব্যাপারটা, এরকম বোঝার সুবিধার জন্য বললাম। তো it started civil war, so it continued till 1558. This year Queen Elizabeth I, she ascended the throne. হ্যাঁ, সে পাওয়ারে আসলো। এখন সে বুঝলো যে একটা মধ্যস্থতা না করলে এই রিলিজিয়াস প্রবলেম যাবে না। তখন সে কী করলো, শি ইন্ট্রোডিউসড অ্যাংলিকানিজম, ইংল্যান্ডস ওন চার্চ। সো থ্যাংক ইউ। সো সে কী করলো, শি ইন্ট্রোডিউসড ইংল্যান্ডস ওন চার্চ। দিস রিলিজিয়াস সেটেলমেন্ট ব্রট স্টেবিলিটি অ্যান্ড প্রসপারিটি ইন ইংল্যান্ড অ্যান্ড সেকেন্ড হাফ অফ দ্য 16th century। তাহলে আস্তে আস্তে এরকম করে 1558 মানে হলো সেকেন্ড হাফ অফ 16th century। সো এভাবে দ্য রিলিজিয়াস প্রবলেম ওয়াজ সলভড। দেন হোয়াট হ্যাপেন্ড, জিওগ্রাফিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল ডিসকভারিজ, এটা আগে থেকেই হয়ে আসতেছিল। প্রিভিয়াস ডিকেডস ব্রট আনলিমিটেড ফরচুন ডিউরিং দিস পিরিয়ড। এগুলো করার জন্য কিছু তো হয়, সুযোগ সুবিধা তো আছেই। আমরা যে বলি যে সায়েন্স আসছে, সায়েন্স কি এমন উন্নতি করেছে, মানে না এরকম বলি না, কিন্তু এটা ঠিক যে সায়েন্স আসাতে অনেক হয়েছে। আমরা এক সভ্যতার সূচনা জাস্ট কি দিয়ে হয়েছে, হোয়াট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সিভিলাইজেশন, চাকা, হুইল। বাট আজকে হুইলের কি হুইল শুধু সাবান না, হুইল সেখান থেকে, চাকা থেকে আজকে মানুষ সেটাকে উড়োজাহাজে কনভার্ট করেছে। সো কতখানি ডেভেলপমেন্ট সায়েন্সের এটা বুঝতে হবে। শুধু সভ্যতা মানুষকে চাকা দিছে, মানুষ সেটা থেকে অনেক কিছু বানিয়ে ফেলেছে সায়েন্স দিয়ে। So এটা গেল। Renaissance that started earlier was now very strongly felt in England. Renaissance spirit just spread throughout England. It brought আচ্ছা, Renaissance জিনিসটা কি? It is the ancient Greek and Roman wisdom of England. আচ্ছা, আমরা ক্লাসিক্যাল লিটারেচার বলি, সেটা কি? Ancient Greek and Roman literature. This essence is called the spirit of Renaissance of our classical literature. তো ইরাসমাস নামে একজন স্কলার ইংল্যান্ডে এসেছিলেন, উইথ জন কোলেট টট হিউম্যানিজম অ্যান্ড আইডিয়ালস অফ রেনেসা। ইরাসমাস মুন্ডুস নামে একটা স্কলারশিপও আছে। এই ইরাসমাসই ওই সমাজে ওই রেনেসার স্পিরিটটা সূত্রপাত করেন। সোশ্যাল লাইফ অফ ইংল্যান্ড ওয়াজ মার্কড উইথ এ স্ট্রং ন্যাশনাল স্পিরিট, হিউম্যানিজম, লিবারাল রিলিজিয়াস ভিউজ, সায়েন্টিফিক কিউরিওসিটি, সোশ্যাল কন্টেন্ট, intellectual progress and unlimited enthusiasm. আচ্ছা দেখেন, একটা one is related with another. ন্যাশনাল স্পিরিট হলে আর হিউম্যানিজম, লিবারাল রিলিজিয়াস ভিউজ, এটা হলে পরেরটা হচ্ছে। মানুষ যদি সেকুলার হয় তখন আবার সায়েন্টিফিক কিউরিওসিটি বেড়ে যায়, ওটা বেড়ে গেলে সোশ্যাল কন্টেন্ট, মানুষ সোশ্যালি হচ্ছে হ্যাপি, যে হ্যাঁ আমি এই হ্যাপি আছি। ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসও হচ্ছে, বুদ্ধিজীবীদের উদ্ভব ঘটছে এবং মানুষের উৎসাহ উদ্দীপনাও বেড়ে যাচ্ছে। একদিক দিয়ে আবার এটা একটা সমস্যা যে রিলিজিয়াস যদি ফান্ডামেন্টাল বেশি করা হয়, বেশি কঠোর হয়, তখন মানুষের ডেভেলপমেন্টটাও হয় না সব দিক দিয়ে। আচ্ছা, এই সময়কার মেজর রাইটার্স অফ এলিজাবেথান এজ তারা কারা? টমাস মুরের উল্লেখযোগ্য উপন্যাস হলো ইউটোপিয়া। এই নামটা আপনার কাছে সবসময় মাথায় রাখা লাগবে। এটা একটা কাল্পনিক একটা জগৎ। আমরা যে কোনো জিনিসকে
মনে করি যে ধরেন আমার দেশের এই অবস্থা, আমি একটা কাল্পনিক ইউটোপিয়া কল্পনা করি যেখানে কোনো দুঃখ নাই, মানে অনেকটা হেভেনের মতো। ইউটোপিয়া অনেকটা এরকম একটা কনসেপ্ট নিয়ে লেখা। আচ্ছা, নর্টন আর স্যাকভিলের প্রথম গর্বাডুক নামে একটা এটা প্রথম ইংলিশ ট্র্যাজেডি বলে এটাকে। এই সময় আছে আরও লেখক এডমন্ড স্পেন্সার, ওনার ফেইরি কুইন আছে, নিকোলাস উডাল, স্যার ফিলিপ সিডনি, এনারা হলো ক্রিটিক্স, ফিলিপ সিডনি হলো ক্রিটিক্স, জন লিলি। আচ্ছা, এই কয়েকজনের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্ন যাদের দেওয়া আছে তাদের একটা বিশেষ নাম আছে, দেখেন সব ইউনিভার্সিটি উইথ লেখা, নিচে আবার স্টার দিয়ে লেখা আছে। আচ্ছা, জন লিলি, টমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পিল, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়ার, টমাস ন্যাশ, বেন জনসন। আচ্ছা, কেন বলা হচ্ছে এদেরকে ইউনিভার্সিটি উইথ? প্রশ্ন আসতে পারে। এটা এমন একটা গ্রুপ অফ ড্রামাটিস্ট, এটা নাট্যকার, দে আর আ গ্রুপ অফ ড্রামাটিস্ট হু রোট অ্যান্ড পারফর্মড ইন লন্ডন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 16th century। 16th century শেষের দিকে লন্ডনে ওরা ড্রামা লিখেছেন। তাদেরকে ইউনিভার্সিটি উইটস এই জন্য বলা হতো বিকজ দে ওয়ার উইটি স্টুডেন্টস অফ ক্যামব্রিজ অর অক্সফোর্ড, মানে ইদার ক্যামব্রিজ অর অক্সফোর্ড থেকে আসছে। উইট মানে হলো রসবোধ, মানে তারা খুব মেধাবী লোক ছিল, এবং অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে যারা আসছে তারা যেন তেন মানুষ না। সো মার্লো, কিড, ন্যাশ, গ্রিন, লিলি, পিল, লজ, এরা ছিল এই গ্রুপের মানুষ। They upheld the classical ideas, the ridicule, the crudeness of the new English plays. তাদের নাটকের মাধ্যমে they gave some message, some anomalies of the society, of the authority, এটা করতে চেয়েছে। আচ্ছা, এটা গেল উইলিয়াম শেক্সপিয়ারের পরিচয় হলো, মানে হিজ লিটারি ওয়ার্কস আর মেনি। হি রোট 37 plays and 154 sonnets, 37টা নাটক, 154টা সনেট লিখেছেন, সবগুলো লিখেও যান নাই। এলিজাবেথ ওয়ান, আফটার দ্য ডেথ অফ এলিজাবেথ ওয়ান হি স্টিল রোট সাম প্লেস। তো শেক্সপিয়ারের সেরা নাটক 2-4টা নাটকের নাম বলেন। হ্যাঁ, আরও সবাই মানে যা মনে আসে বলেন। আচ্ছা, তাহলে হ্যামলেট, ওথেলো, রোমিও জুলিয়েট, তারপরে টেম্পেস্ট, আচ্ছা এই মার্চেন্ট অফ ভেনিস। এছাড়াও যেগুলো আছে মানে বেশি নাম করেছে, এই হেনরিরগুলো অত না, হেনরি 6, রিচার্ড 3, এগুলো এত না। আচ্ছা, কমেডি অফ এরর্স, এটা অনেক একটা উল্লেখযোগ্য। তারপরে টেমিং অফ দ্য শ্রু হলো বাংলায় আছে বুড়ো শালিকের ঘাড়েরও, এই টাইপের একটা বাংলাদেশের নাট্যমঞ্চে মঞ্চস্থ হয় শেক্সপিয়ারের লেখা। আচ্ছা, এটা গেল। রোমিও জুলিয়েট আমরা জানি। মিডসামার নাইটস ড্রিম নাম শুনেছেন? এটা একটা আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিস, এটা জুলিয়াস সিজার। মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং, জুলিয়াস সিজার গেল। তারপরে অ্যাজ ইউ লাইক ইটও একটা নাটক, এটা আমরা পড়েছিলাম। হ্যামলেট। আচ্ছা, 12th নাইট, তারপরে এটাও একটা উল্লেখযোগ্য নাটক, ট্রয়োলাস অ্যান্ড ক্রেসিদা, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা গেল। এরপরে আছে হলো বেন জনসনও এই সময়কার একজন উল্লেখযোগ্য একজন আর কি নিও ক্লাসিসিস্ট তাকে বলা হচ্ছে, যে যখন মানে সে এমন সময় লিখেছে যখনও রোমান্টিক একটা মুড ছিল লিটারেচারে, কিন্তু তারপরে সে নিও ক্লাসিসিস্ট এই জন্য তাকে বলা হচ্ছে বিকজ হি ফলোড দ্য ক্লাসিক্যাল রুলস অফ ড্রামা। নাটক লিখতে গেলে যে ক্লাসিক্যাল রুল ফলো করতে হয় সেটা সে ফলো করেছিল। বেন জনসনের উল্লেখযোগ্য নাটক হলো ভল্পনি আরও পরে লিখেছে। আপনাদেরকে কখনো পড়েছেন, নাম শুনেছেন? ভল্পনি আছে আপনাদের। আচ্ছা, আর এলিজাবেথান এজের মেইন লিটারারি ফিচার্স কী ছিল? এলিজাবেথান লিটারেচার রিফ্লেক্টস আ গ্রেট ভ্যারাইটি অফ ক্রিয়েটিভ জিনিয়াস, অনেক ধরনের মানে ক্রিয়েটিভ জিনিয়াস, বিভিন্ন ধরনের নাটক, তারপরে কবিতা, এগুলো সব কিছুতেই সব ধরনের মানুষ লিখে গেছে, মানুষ ডেভেলপ করেছে। সো এই জন্য গোল্ডেন এজ বলা হয়, একটা ওয়ান অফ দ্য রিজনস। ইট ডেমনস্ট্রেটস এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ইনোভেশন ইন ড্রামাটিক অ্যান্ড পোয়েটিক ফর্মস অ্যান্ড টেকনিক্স। ড্রামাটিক ফর্মস, পোয়েটিক ফর্মস, বিভিন্ন ধরনের ইনোভেটিভ জিনিসপত্র এই সময় উদ্ভাবন হয়েছে। সো অবশ্যই একটা লিটারারি জিনিয়াস পিরিয়ড। It is deeply influenced by the Renaissance spirit, specifically by the Renaissance literature of Italy, France and Spain.
রেনেসার যে এসেন্সটা এটা আসছে হলো ইতালি, ফ্রান্স আর স্পেন থেকে। সো এই স্পিরিটগুলো ওরা ধারণ করেছে। দ্য স্টাইল ইট এক্সিবিটস রোমান্টিক এক্সুবারেন্স, রোমান্টিক একটা এসেন্স এদের এই সময় লিটারেচারে আছে। ইটস রাইটার্স আর অল মেন নট উইমেন ফ্রম অল ক্লাসেস অফ দ্য সোসাইটি। আচ্ছা, সব ধরনের সোসাইটির পুরুষরা লিখেছে, মেয়েরা এখনও উইমেন আর নট স্টিল, হ্যাঁ এখনও আসে নাই। ইট ইজ অ্যান এজ অফ এক্সকুইজিট পোয়েট্রি, আনপ্যারালেল ড্রামা অ্যান্ড স্প্লেন্ডিড প্রোজ। পোয়েট্রি, প্রোজ, ড্রামা তিনটা সেকশনেই ডেভেলপ করেছে। ইট মার্কস আ শিফট ফ্রম ম্যানস ফেট টু হিজ ফ্রি উইল। এই যে হিউম্যানিজম, এই কনসেপ্টটা, হিউম্যানিজম কনসেপ্ট হলো আমার একটা ফ্রি উইল আছে, ইন্ডিভিজুয়ালিজম এখান থেকে আসছে, যে আমি স্বাধীন চেতা মানুষ, আমি ফেটের উপরে আমার জীবন নির্ভরশীল না। সো এটা আবার রিলিজিয়াস সেকুলারিজমও এটা মিন করছে। এটা হলো এই ইয়াটা আর কি, রেনেসার একটা এসেন্স। ইট ডেভেলপস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু আ লেভেল অফ স্টেবল স্ট্যান্ডার্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা স্টেবল স্ট্যান্ডার্ডে নিয়ে এসেছে। ইটস স্পিরিট রেঞ্জেস ফ্রম দ্য প্লেটোনিক আইডিয়ালিজম অর ডিলাইটফুল রোম্যান্স টু দ্য লেভেল অফ গ্রস রিয়ালিজম। আচ্ছা, প্লেটোনিক আইডিয়ালিজম থেকে কার্নেল লাভে চলে আসছে। প্লেটোনিক আইডিয়ালিজম কি বলেন? আরে আপনারা ছেলেরা আপনাদের জানার কথা, প্লেটোনিক আইডিয়ালিজম, প্লেটোনিক ভালো। আচ্ছা জি স্যার, আচ্ছা যেটা ছেলেরা পছন্দ করে না এটা আসলে। প্লেটোনিক লাভ মানে কি? যেই ভালোবাসায় কার্নেল কিছু থাকবে না, ফিজিক্যাল কোনো নিড থাকবে না। ওকে, ফিজিক্যাল কোনো নিড থাকবে না, সেটা প্লেটোনিক লাভ। সেখান থেকে মানুষ গ্রস রিয়ালিজমে আসছে, যে কার্নেল জিনিসগুলো থাকবে। আচ্ছা, লাভের ফর্ম অনেক কিছুই আছে। লাভ ঠিক আছে, আজকালকার জিনিসগুলো খুবই কার্নেল বা দেহজ, এটাকে কার্নেল হিসেবে বোঝাচ্ছে। বাট প্লেটোনিক লাভও কিন্তু এক্সিস্ট করে, ডু অলসো এক্সিস্ট। আচ্ছা, দ্য লিটারেচার অফ দিস এজ শোজ আ কোয়েস্ট ফর দ্য রিমোট, দ্য ওয়ান্ডারফুল অ্যান্ড দ্য বিউটিফুল। এই সময় কোয়েস্টগুলো ছিল হলো দূরের কোনো কিছু আবিষ্কার করা, ওয়ান্ডারফুল কোনো কিছু, বা মানে আসলে ওয়াইল্ডারনেস বা তেপান্তর বা অ্যাডভেঞ্চার, এই ইয়াটা সব এজেরই একটা স্পিরিট ছিল, তাই না? নতুন কিছু আবিষ্কার করব, কোথাও যাব, অ্যাডভেঞ্চার করব, তারপরে কোন বিস্ময়কর কোনো কিছু আবিষ্কার বা বিউটিফুল, সৌন্দর্যের প্রতি একটা আগ্রহ, এগুলো সবসময় ছিল সাহিত্যে। আচ্ছা, নাম্বার 11, ইট রিফ্লেক্টস অরিজিনাল রোম্যান্টিসিজম দ্যাট রিভাইভড ডিউরিং দ্য বিগিনিং অফ রোমান্টিক। আচ্ছা, এলিজাবেথার এজে রোমান্টিসিজমের একটা এসেন্স ছিল, যেটা পরবর্তীতে 1790 যে অরিজিনাল যে রোমান্টিক এজ সেটা রিফ্লেক্ট করছে। ঠিক আছে, পরবর্তীতে এই জিনিসটা আবার আসবে রোমান্টিক এজে। তারপরে 12, ইট ইনিশিয়েটস লিটারারি ক্রিটিসিজম। এই সময় থেকে আস্তে আস্তে লিটারারি ক্রিটিসিজম এসেছে। ফর এক্সাম্পল, এখানে একজনের কথা বলছিলাম না, স্যার ফিলিপ সিডনি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, আরও কী জানি লিখেছেন। ফিলিপ সিডনি আরও শেক্সপিয়ারের উপর করেও লিখেছেন। তাহলে এই সময় কি হয়েছে, সমসাময়িক যারা লেখালেখি করেছে তাদের উপর ক্রিটিসাইজ করে কিছু লেখক আবিষ্কার হয়েছিলেন যারা লেখালেখি করেছেন। সো এখান থেকে আমরা লিটারারি ক্রিটিসিজম জিনিসটা আসে। আমরা পড়ছি না, আপনাদের কোর্স আছে, সামনে আসবে বা পড়েছেন। হ্যাঁ, শুরু হয়েছে, হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট এত ইয়াও না। টিচাররা হ্যাঁ কঠিন আছে। আচ্ছা, কি পড়াচ্ছে? ওই যে রোমান্টিক পিরিয়ডে, হ্যাঁ রোমান্টিক পিরিয়ডের প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, ওয়ার্ডসওয়ার্থের একটা হ্যাঁ শেক্সপিয়ার আছে। আচ্ছা, এরপরে আসতেছে তাহলে এলিজাবেথান এজ, মোটামুটি শেষ ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ। এরপরে নাও কামস জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজের টাইম হলো 1603 থেকে 1625। আচ্ছা, একটু আসতে, একটু পিছনে কথা হচ্ছে, একটু শেষ করে যাই। দুটো হয়তো জ্যাকোবিয়ান পর্যন্ত শেষ, ক্যারোলাইন পারি কিনা জানি না। আচ্ছা, জ্যাকোবিয়ান এজের হলো, এই এজটার নাম আসছে হলো জেমস ওয়ান থেকে। তো যে ইংল্যান্ডে রুল করেছে 1603 থেকে 1625-এ, জ্যাকোবিয়ান আসলে জ্যাকোবাসটা কি, জেমসের ল্যাটিন ফর্ম। ওকে, ল্যাটিন ফর্মগুলোতে এভাবে বলে। কোনো ঐতিহাসিক বলে যে এটা লাস্ট 5 years অফ দিস এজ ছিল হলো ওয়াজ আ পার্ট অফ পিউরিটান এজ। পিউরিটান এজের আবার হলো 1620 থেকে 1660, প্রায় 40 বছর। সো পিউরিটান এজটা খুবই মানে একটা যে এই সময় খুব কড়াকড়ি চলেছে। অলিভার ক্রমওয়েল একেবারে ফান্ডামেন্টালিস্টের মতো সব কড়া হাতে সব দমন করেছেন। ওখানে কোনো ধরনের হাস্যরস নাটক এই ধরনের কার্নেল আনপ্লেটোনিক লাভের কিছু ছিল না, এখানে সব কিছু প্লেটোনিক ছিল আর কি। আচ্ছা, মানে নাটক সব ধ্বংস করে দিয়েছিল ওই সময়, নাটকের থিয়েটারগুলো। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই সময় জ্যাকোবিয়ান পিরিয়ডের হলো কলোনিয়াল টেরিটরিজ ওয়ার এক্সপ্যান্ডেড। এলিজাবেথান এজে যে কলোনির একটা সূত্র হলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
ওটা এক্সপ্যান্ড হওয়া শুরু করলো। রিলিজিয়াস কনফ্লিক্ট, যেটা এলিজাবেথেন এজে একটা হলো ভাগ, মানে একটা আপাতত ধামাচাপা দেওয়া গেছিলো, ওইখানে আবার 3টা ভাগ আসলো। একটা ছিল অ্যাংলিকান, ওটা তো ছিলই, আর দুটো হলো প্রেসবিটারিয়ান এবং পিউরিটানস। পিউরিটানস হলো ওই ক্যাথলিকের মতো, আর প্রেসবিটারিয়ানও এটা একটা, আর একটা মডারেট একটা ভাগ। রেনেসাস ইনফ্লুয়েন্স কন্টিনিউড, রেনেসার যে ইনফ্লুয়েন্সটা তখনও ছিল। স্কটল্যান্ড ওয়াজ বট আন্ডার দ্য রুল অফ কিং অফ ইংল্যান্ড। স্কটল্যান্ড আগে আলাদা ছিল, রাজা ইংল্যান্ডের রাজার ক্ষমতার আন্ডারে চলে আসলো স্কটল্যান্ড। তারপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বিভিন্ন সময়ে ব্রিটেনের থেকে আলাদা ছিল, আবার কখনো কখনো ওরা একসাথে করে নিয়েছে, এখন তো সব একসাথে। আচ্ছা, এই সময়কার মেজর রাইটার ছিল শেক্সপিয়ার। শেক্সপিয়ারের এই যে আসল নাটকগুলো এই সময় আসছে। মেজার ফর মেজার নাম শুনেছেন কিনা জানি না, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার আরেকটা কিং লিয়ার আপনাদের টেক্সট হিসেবে থাকবে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটাও ক্লিওপেট্রার কাহিনী আমরা শুনেছি না, তার নিয়ে, ওটা নিয়ে শেক্সপিয়ার লিখেছেন। আচ্ছা, সবগুলোর নাম বলি না, ইম্পর্টেন্টগুলো বলি। টেম্পেস্ট, হেনরি VIII, এটা গেল। বেন জনসন, এই যে এখানে সাইলেন্ট ওম্যান, ভলপনি, আলকেমিস্ট। দ্য আলকেমিস্ট নামে পাওলো কোয়েলহোর একটা বই আছে, রিসেন্ট টাইমে দেখেন। আবার বেন জনসনের এটাও আলকেমিস্ট, একই নামে আরেকটা বইও আছে। আচ্ছা, ফ্রান্সিস বেকন ছিল, উনি বিভিন্ন ধরনের এসে লিখেছেন। ফ্রান্সিস বেকনের মানে হলো ডেফিনিশন, বিভিন্ন ধরনের এসে, যে অফ ম্যারেজ, মানে বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে কীভাবে চলতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলোর দিক নির্দেশনা দিয়েছিলেন ফ্রান্সিস বেকন। আপনাদের টেক্সট পড়েছেন বেকনের এসেস, সামনে হয়তো পড়াবে। আচ্ছা, কিং জেমস I, তাকে বলা হতো ওয়াইজেস্ট ফুল। ওয়াইজেস্ট ফুল একটা অদ্ভুত নাম হয়ে গেল না, মানে ওয়াইজ জ্ঞানী, আবার ফুল। আচ্ছা, ফুল শব্দের অর্থ হলো সবসময় বোকা হবে তা না, ফুল শব্দের অর্থ হলো ভাঁড়। ভাঁড় জিনিসটা নেগেটিভ অর্থে না, ভাঁড় জিনিসটা হলো একটা ফিলোসফিক্যাল ক্যারেক্টার। যেমন অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে টাচস্টোন নামে একটা ক্যারেক্টার আছে, সেই হলো অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সে অ্যাকচুয়ালি একজন ফুল ছিল বা ভাঁড়। সে বিভিন্ন সময় এমন এমন ডায়লগ দিত যেগুলো খুবই দার্শনিক, ফিলোসফিক্যাল, হ্যাঁ, জীবনের মিনিংফুল অনেক ইয়াগুলো। তো কিং জেমস I করেছিলেন কি, এই যে এই জ্যাকোবিয়ান পিরিয়ডের, মানে এই রাজা, ওনার একটা অবদান ছিল লিটারেচারে, সে বাইবেলটাকে অনুবাদ করেছিল ইংলিশে, এই জন্য তাকে ওয়াইজেস্ট ফুল বলা হয়। আচ্ছা, জন ওয়েবস্টার, ডাচেস অফ মালফি, এই টেক্সটার নাম শুনেছেন, সামনে পড়বেন। তারপরে গেল জন ডান, জর্জ হারবার্ট, এরা ছিল মেটাফিজিক্যাল পোয়েটস। এরা জ্যাকোবিয়ান এজে, এই জন ডান হলো ফোররানার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, সো দে কন্টিনিউড দেয়ার মেটাফিজিক্যাল পোয়েট্রি। আচ্ছা, মেইন লিটারারি ফিচার্স অফ দিস এজ, এলিগেন্স অফ ফেলিসিটি অফ এলিজাবেথান ভার্স ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, এলিজাবেথান যে গদ্যরীতি বা ভার্স লাইনগুলো, ওই টাইপের লাইন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। কাজই তো এক ইয়া থেকে আরেক জেনারেশনে বা এক যুগ থেকে আরেক যুগে এর ইরাতে এগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লেটোনিক আইডিয়ালিজম, which had been the main spirit of the Elizabethan era, almost dies out. Platonic যে idealism dies out. Renaissance spirit still remains. Drama continues to dominate the literary scene. আচ্ছা, পোয়েট্রি তারপরে প্রোজ থেকে ড্রামাতে আসলো, এখন ড্রামার বেশি চল ছিল। ক্লাসিক্যাল রুলস অফ ড্রামা আর মেনটেন বাই বেন জনসন। ক্লাসিক্যাল যে নাটকের রুলগুলো বেন জনসন ফলো করতেন। পোয়েট্রি টেক্স আ নিউ অ্যান্ড স্টার্টলিং টার্ন। নিউ অ্যান্ড স্টার্টলিং মানে একটা আশ্চর্যজনক এক ধরনের টার্ন নিয়েছে, কিসের মাধ্যমে, ওই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি কী জিনিস, প্রেমকে তুলনা করতেছে জ্যামিতিক চুম্বক বক্সের মতো আর কি। তারপরে সানরাইজিংয়ে বলছে জন ডান, বিজি ওল্ড ফুল, আনরুলি সান, সূর্যকে ভর্ৎসনা করছে, হ্যাঁ আমি আর আমার প্রেমিকা প্রেম করছি, এখান থেকে যাও, বিছানা থেকে যাও, ইয়া থেকে যাও, এই টাইপের আর কি, অদ্ভুত অদ্ভুত সব ইয়া আর কি, মেটাফিজিক্যাল উইট কনসিট এগুলো বলে। এটা ছিল একটা প্রেম বিষয়ক, আর একটা ছিল হলো ঈশ্বরের সাথে, গডের সাথে একটা ইয়া ছিল, ওটা একটা সম্পর্কের। এটা হলো এই ধরনের পোয়েট্রি চেঞ্জেস আসলো, নর্মাল পোয়েট্রি থেকে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে আসলো। ডেকাডেন্স অফ আর্ট বিগিনস, এটা এক ধরনের হলো আর্টের এক ধরনের নতুন জনরা আসলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ফার্দার, ল্যাঙ্গুয়েজও ডেভেলপ হতে থাকলো। মাস্ক ইজ ইনোভেটেড, মাস্ক কি, মুখে মাস্ক পরে যে ইয়াগুলো নাটক বা করার একটা প্রচলন, এটা শুরু হলো। স্যাটারিক আর্ট বিগিনস, স্যাটারিক আর্ট এই জন্য বিগিন হলো কারণ সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা অনিয়ম দেখা গেল, যেটার এগেনস্টে মানুষ লেখা শুরু করলো। এরপরে আসবে হলো ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজ হলো 1625 থেকে 1649, কমনওয়েলথের। আচ্ছা, এটা একটু ইয়া করি দেখি। ক্যারোলাইন এজটা হলো রানী
না না, ক্যারোলিন রানীর কথা বলছি কেন, রাজা চার্লসের নামে 1625 থেকে 1649 পর্যন্ত। আর ক্যারোলা এটাও ল্যাটিন শব্দ চার্লসের। এই যুগটাকে অলসো বলা হয়ে থাকে পিউরিটান এজ। পিউরিটান এজ কেন বলা হলো দেখি। আচ্ছা, সিভিল ওয়ার আবার একটা সিভিল ওয়ার আসলো দুইটা গ্রুপের মধ্যে, একটা হলো ক্যাভালিয়ার্স আর একটা হলো রাউন্ড হেডস। এখন প্রশ্ন আসতে পারে এরা কারা, কোত্থেকে এলো এরা? যারা রাজার পক্ষে ছিল তাদেরকে বলা হচ্ছিল ক্যাভালিয়ার্স, আর যারা ছিল হলো পার্লামেন্ট, তখন তো সংসদও থাকবে, সংসদের পক্ষে যারা তাদেরকে রাউন্ড হেডস বলা হচ্ছে। তো এরা বেশি, আচ্ছা রাউন্ড হেডস যারা ছিল তারা মেইনলি পিউরিটানস ছিল। আচ্ছা, ক্যাভালিয়ার্সদেরকে যারা আবার রাজার পক্ষে ছিল সেই সমস্ত লোকেরা যারা কবিতা টবিতা লিখতো তাদেরকে ক্যাভালিয়ার পোয়েটস বলা হতো। তো এই লেখকগুলো সন্স অফ বেন, তাদেরকে সন্স অফ বেনও বলা হতো বিকজ তারা বেন জনসনের অনুসারী ছিল, শিষ্য ছিল। এবং তাদের ক্যাভালিয়ার পোয়েটসের এই রাজার পক্ষের যে লোকগুলো না, এরা মানে রাজাকে চাটুকারের জন্য আজে বাজে কথা কবিতা টবিতা লেখে। সো দেয়ার পোয়েমস ওয়ার ট্রিভিয়াল, গে, উইটি অ্যান্ড অফেন লাইসেন্সিয়াস। লাইসেন্সিয়াস মানে লালসা মিশ্রিত সব আর কি, লাম্পট্য জনিত জিনিস, আজে বাজে কবিতা লিখত। আচ্ছা, নাম্বার 2, ইন 1642 ইংলিশ থিয়েটার ওয়াজ অফিসিয়ালি ক্লোজড। 1643-তে লাইসেন্সিং অর্ডার ফর প্রিন্টিং ওয়াজ পাসড। আচ্ছা, প্রিন্টিং প্রেসের লাইসেন্স পাস হয়েছে। আর হলো এই সময় কি হয়েছে, যেহেতু পিউরিটান এজ বলেছিলাম, সব ধরনের থিয়েটার বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, নাম্বার 3, দ্য ক্যাভালিয়ার্স ওয়ার ডিফিটেড। ক্যাভালিয়ার মানে হলো রাজার পক্ষের যে লোকগুলো, তাদেরকে ডিফিট করে দ্য কিং চার্লস, হি ওয়াজ কট অ্যান্ড পাবলিকলি বিহেডেড অন 1649। 1649 জাস্ট তাকে জাস্ট গিলোটিন, গলা জাস্ট সবার সামনে একটা ধারালো ওটা গিলোটিন বলে। এই আর তাহলে এখান থেকেই মোনার্কি যে শেষ হয়ে যাওয়ার একটা সূত্রপাত হলো, দ্য ডিসলিউশন অফ মোনার্কি, এন্ড অফ মোনার্কি অলমোস্ট। ইংলিশ কলোনিজ ওয়ার ফার্দার এক্সপ্যান্ডেড, কলোনিগুলো আরও বড় হতে লাগলো। অলিভার ক্রোমওয়েল ইমার্জড অ্যাজ এ পিউরিটান লিডার অ্যান্ড কেম টু পাওয়ার ইন 1649। এই অলিভার ক্রোমওয়েল খুবই ফান্ডামেন্টালিস্ট ছিল, খুবই কড়া লোক ছিল, উনি এসে ক্ষমতা চালাতে লাগলেন। এই সময়কার মেজর রাইটাররা ছিল হলো জন ডান, হার্বার্ট, জন মিল্টন। জন মিল্টনের আমরা এখন পড়বো, যেটা প্যারাডাইস লস্ট। আমাদের মিডে থাকবে প্যারাডাইস লস্ট আর গালিভার্স ট্রাভেলস। ওকে, এই দুটা গালিভার্স ট্রাভেলস থাকবে। আর এই সময়ের লিটারি বাকি 3টা থাকবে হলো, বাকি 3টা টেক্সট ফাইনালে থাকবে। ও, আর আপনাদের জন্য দুঃসংবাদ প্রেজেন্টেশন 2টা দিতে হবে। সেটা সব। আর সুসংবাদ হলো যে কোনো টপিক আপনারা অলরেডি কোনো একটা দিচ্ছেন না, সে প্রিপেয়ার করা আছে, সেগুলো সেই 2টা আমাকে দিয়ে দিবেন, বাস ঝামেলা শেষ। 2টা। আচ্ছা, বুঝাই বলতেছি। 2টা প্রেজেন্টেশন দিবেন, 2টা প্রেজেন্টেশনে ওই ফেসবুকে যেতে হবে। একটা প্রেজেন্টেশন শুধু আমার সাথে আমার সামনে দিবেন, রেকর্ড হয়ে তো ফেসবুকে যাবে আগের মতোই, সেটা দেখে আমি আমার নাম্বারটা দিব। আমি 2টার উপর বেস করে দেবো না, আমি 1টার উপর দিব। যেহেতু বলা আছে আপনার 2টা করে দিতে হবে, আপনারা দেবেন। আপনার সর্বোচ্চ সংখ্যক ক্লাসে এসে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের নাম্বারটা ভালো আসে। কারণ বিকজ যারা অনেকের হার থাকবে নিতান্ত প্রয়োজনে বাসা থেকে বা কোথাও থেকে দিবে, তাদের নাম্বার অবশ্যই আপনারা যারা দিচ্ছেন তাদের থেকে কম আসবে। এটা তো বুঝতে হবে। আপনারা নাম্বার আপনাদের কম্পেয়ার করার সুযোগ নাই, কিন্তু দেখবেন ওই যারা সি সেট এক্সাম দিছে, বি সেট এক্সাম দিছে, তারা কিছু নাই, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। হ্যাঁ না, আরে মিটে কেন, ওই ফাইনাল মিলায়, মানে ঈদ শেষ হোক, কোরবানির ঈদ শেষ হোক। ধরেন ঈদের পরে আপনারা আস্তে আস্তে আসলেন, তখন দিলেন ক্লাসে 2-1টা ক্লাস আমি করলাম, তারপরে আবার শেষের দিকে মিলেই পুরো মিলেই নিব না, ঠিক আছে? অন্তত একটা আমাকে সবাই দিবেন, একটা আমাকে দিবেন, দুটাই ফেসবুকে যাবে। আমার সাথে যেটা দিবেন সেটা আমার সামনে বলবেন, প্লাস ওটা রেকর্ড যাবে। এই আচ্ছা, মেইন লিটারি ফিচার্স অফ দিস এজ। ড্রামা ডিক্লাইন সিগনিফিকেন্টলি বিকজ মানে পিউরিটান পিরিয়ডে পিউরিটান শাসকরা খুবই কড়া ছিল। সো নাটক এগুলো বেহায়াপনা বাদ। লিটারেচার রিফ্লেক্টস রিভাইভাল অফ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাওয়েকেনিং। নৈতিক যে চিন্তাভাবনাগুলো, মানুষের মোরালিটি নষ্ট হয়ে গেছিলো, শুধু মানুষের না, রাজা বাদশাদের। ওই জন্যই তো মোনার্কিটা চলে গেল।
এলিজাবেথান এনথুসিয়াজম অ্যান্ড ন্যাশনাল স্পিরিট ডিসঅ্যাপিয়ার। এলিজাবেথান যে উৎসাহ উদ্দীপনাগুলো শেষ, কারণ রানী এলিজাবেথও এগুলা প্যাট্রোনাইজ করছে, সেই যখন নাই সো কড়াকড়ি যখন, তখন এগুলো থাকবে না। লিটারারি সিনারিও ইজ ওভারশ্যাডোড বাই গ্লুম অ্যান্ড পেসিমিজম। ওই লিটারেচারের মধ্যে দেখা যেত মানুষ দুঃখ কষ্ট, পেসিমিজম, নেগেটিভ, হতাশা, ব্যর্থতা এগুলো দিয়ে বেশি লেখালেখি হতো। ক্রিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্পিরিট রিপ্লেসেস ন্যাচারাল আর আউটপোরিং অফ হার্ট। ক্রিটিক্যাল লেখা, ইন্টেলেকচুয়াল লেখা, এগুলো বেশি লেখা শুরু হলো। রেনেসাঁস ইনফ্লুয়েন্স কন্টিনিউস, কিছু কিছু ছিল রেনেসাঁ ইনফ্লুয়েন্স। আচ্ছা, 3 ধরনের কবিতা আসলো: পিউরিটান পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড ক্যাভালিয়ার পোয়েট্রি। পিউরিটান পোয়েট্রি তো যে কড়াকড়ি ওই ধরনের রসকসহীন, মেটাফিজিক্যাল পোয়েট্রি একটু উইয়ার টাইপ, আর ক্যাভালিয়ার পোয়েট্রি তো যে দেখলেন যে উইটি, গে অ্যান্ড লাইসেন্সুয়াস। আচ্ছা, ক্যাভালিয়ার পোয়েটস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ক্যাভালিয়ার এই পোয়েটসগুলো আসছেও আবার চলেও গেছে, বিকজ আজে বাজে কবি বেশি দিন থাকে না, রাইটার। এই যেমন মোস্তাক আত্মিসার বই অথবা সাবরিনার বই। তো তাদের যে এই যে ইরোটিক যে শর্ট পোয়েমসগুলো, এই কার্পেডিয়াম থিওরি, এটা জাস্ট তাদের সাথে সাথে, কার্পেডিয়াম মানে হলো সিজ দ্য ডে, এটা একটা ল্যাটিন বা রোমান একটা। সিজ দ্য ডে মানে হলো ম্যাটেরিয়ালিস্টিক ভিউ, যে যতটুকু সময় আছে এনজয় করো, এটাই সিজ দ্য ডে, মানে যেটুকু সময় আসো এটুকুই এনজয় করো, হ্যাঁ, এরপরে যা হয় দেখা যাবে। সো এটা কখনো জীবনের মোটো মানুষের হতে পারে না। আচ্ছা, সো 2 ধরনের এক্সট্রিম সিচুয়েশন দেখা গেল। আর সারমনস, প্যামফ্লেটস, হিস্ট্রি, ফিলোসফি আর রিটেন ইন প্রোজ, এই যে মানুষের ইতিহাস নিয়ে লেখা, ফিলোসফি নিয়ে লেখা, এগুলো যে লেখা, এগুলো প্রোজ আকারে, গদ্য আকারে লেখা শুরু হলো। আচ্ছা, কমনওয়েলথ পিরিয়ডটা একদম ছোট, তারপরে আমি নিও ক্লাসিক্যাল এজ নেক্সট দিন পরে টেক্সটে চলে যাব, কমনওয়েলথ পিরিয়ডটুকু বলে যাই। আচ্ছা, 1649 থেকে 1660 এই পিরিয়ডটা প্রিভিয়াস 2 পিরিয়ডের মতোই বিলং টু দ্য পিউরিটান এজ। এইটাও পিউরিটান এজের মধ্যেই পড়ছে। এই পিরিয়ডে যেটা হয়েছে, নো মোনার্ক ইন ইংল্যান্ড, রাজতন্ত্র বলে কিচ্ছু থাকলো না ইংল্যান্ডে। আফটার দ্য ডেথ অফ চার্লস I, অলিভার ক্রমওয়েল, দ্য পিউরিটান লিডার, কেম টু দ্য পাওয়ার। আচ্ছা, অলিভার ক্রমওয়েলও বেশ কিছুদিন চালিয়েছে, সো সে আবার মারা যায় ক্ষমতায় আসার প্রায় 9 বছরের মধ্যে, 1658। এরপরে তার ছেলে রিচার্ড ক্রমওয়েল, সে রুলার হলো। হি রুলড ইংল্যান্ড টিল 1660, 1660 পর্যন্ত ক্ষমতায় ছিল সে, 12 বছরের মতো। তো এই সময় আস্তে আস্তে এই পিউরিটানিজম গ্র্যাজুয়ালি আনপপুলার হলো। আপনি খেয়াল করে দেখেন, রাজতন্ত্র চলে গেল, ওরা করলো, মানুষজন বললো না রাজতন্ত্র ভালো না, আস্তে আস্তে তারাই আবার বললো যে না রাজতন্ত্র ঠিকই ছিল, মানুষের এই খাসলত যাবে না। ইংলিশ পিপল রিয়েলাইজ দ্যাট মোনার্কি ওয়াজ এসেনশিয়াল ফর দেম। একে তো রাজাদের করতে পারে না, আবার এখন আবার অভাব অনুভব করছে। এই সময়কার মেজর রাইটার বেশি কিছু ছিল না। জন মিল্টন ছিল, টমাস হবস, জেরেমি টেলর, জন মার্ভেল আর এরা হেনরি ভন, এরা ছিল 2 ধরনের কবি। এই কবিগুলো ছিল, কন্টিনিউ করেছিল রাইটিং। আচ্ছা, আস্তে আস্তে এভাবে রেনেসাঁ, পিউরিটানিজম এবং এলিজাবেথান যে স্পিরিট এই কমনওয়েলথ পিরিয়ডের মাধ্যমে শেষ হয়ে যায়। এরপরে আসে হলো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে একটু খালি বলি। নিও ক্লাসিক্যালের আরেকটা নাম আছে সিউডো ক্লাসিক্যাল। তাহলে নিও ক্লাসিক্যাল মানে নতুনভাবে ক্লাসিক্যাল অথবা ছদ্ম ক্লাসিক্যাল। সিউডো মানে ছদ্ম, মানে ফেক ক্লাসিক্যাল এজ। এটার মানে হলো আর্টিফিশিয়ালিটি অফ দ্য রাইটার্স অফ দিস এজ। They imitated the ancient Greek and Roman literary tradition but lacked the originality of the writers of this period. মানে প্রাচীন গ্রিক আর রোমান লিটারেচার নিয়ে লিখেছে, but they didn't follow the original one. They followed the fake one. They write on their own something. এই সময় যেটা হয়েছিল যে কি, কোথায়, কবে আমি পড়িয়েছিলাম, আমি মানে কোনো এক সেমিস্টারে আমি দেখাইছি ওল্ড ইংলিশে, হ্যাঁ হিস্ট্রি হিসেবে পড়িয়েছি। আচ্ছা, পড়লাম আমরা এই নিও ক্লাসিক্যাল এজটা শেষ করে আমরা জাস্ট টেক্সটে চলে যাব। ওকে, আপনারা হয়তো 12 ব্যাচে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশে দেখেছেন আর কি, হ্যাঁ খুব বেশি হলে বাট আমরা তো রিভাইসের জন্য হলেও আবার দেখতে পারি। ওকে, সো নিও ক্লাসিক্যাল পিরিয়ড এই পর্যন্ত থাক। নিও ক্লাসিক্যাল এজ আমি শুক্রবার থার্সডেতে ক্লাস আছে, ওই দিন শেষ করে দেন টেক্সট ধরবো, এটা বন্ধ করে দেন। হ্যাঁ।